গল্পের শুরুতেই দেখা যাবে শুভকে তুলে নেওয়ার জন্য গুরুদেবের লোকেরা এসেছে। এরপর জোর করে শুভকে গাড়িতে ওঠাতে যাবে, ঠিক তখনই সেখানে চলে আসে আদি। আদিকে দেখে তো ভীষণ খুশি হয় শুভ। এরপর শুভ বলছে, আদি তুমি এসেছো, তুমি কি করে বুঝলে যে আমি বিপদে আছি? এরপর দেখা যাবে আদি গাড়ি থামিয়ে আদি গাড়ির উপরে উঠে বসে আছে। এরপর শুভকে বলছে, তোমাকে কে বললো যে আমি তোমাকে হেল্প করতে এসেছি? এরপর শুভ তো অবাক হয়ে যায়। এরপর আদিকে বলছে, তার মানে তুমি আমাকে বাঁচাবে না? এরপর আদি বলছে, না, আমি তো তোমাকে এখানে বাঁচাতে আসিনি, আমি তো তোমাকে হেল্প করতে আসিনি। আমি তো চিন্তা করছি যে এদেরকে কে হেল্প করবে যারা তোমাকে ধরে রেখেছে। একথা বলে পকেট থেকে একটা চিপসের প্যাকেট বের করে সেই চিপসটা খেতে থাকে আর বলতে থাকে যে আমি তো তোমাদের চিন্তাই করছি, তোমরা যাকে ধরে রেখেছো সে এমন মার মারবে তখন আবার 7 দিন শোয়া থেকে উঠতেই পারবে না। এসব কিছু বলতে থাকে আদি। আর এসব কিছু দেখে ভীষণ অবাক হয়ে যায় শুভ। শুভ বলছে, তার মানে তুমি আমাকে হেল্প করবে না? এরপর আদি বলছে, তুমিই তো আমাকে বারণ করেছো হেল্প করতে। আর তখনই শুভর মনে পড়ে যায়। এরপর শুভ বলছে, ওটা তো আমি তোমাকে বটগাছের ওখানে নিয়ে যেতে বারণ করেছিলাম, কিন্তু আমাকে এই পরিস্থিতিতে দেখেও তোমার একটু মায়া হচ্ছে না? তুমি আমাকে এখান থেকে একটু উদ্ধার করবে না, তাই না আদি? এরপর আদি বলছে, না, আমার বউ আমাকে একটা কথা বলেছে, আমি সেই কথাটা কি অমান্য করতে পারি? তোমারটা তুমি করে নাও, আর আমি জানি তুমি পারবে, তুমি নিজেকে সেভ করতে পারবে। আর এই যে শোনো, তোমরা যাকে ধরেছো এই মহিলা কিন্তু সাংঘাতিক। ইনি যাকে মারে সে কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয় না, হসপিটালে ভর্তি থাকতে হয়। তোমাদের বিশ্বাস না হলে যে তোমাদের পাঠিয়েছে তাকে তোমরা গিয়ে জিজ্ঞেস করো যে এই মহিলা কেমন সাংঘাতিক। এর আগের বার যাদেরকে পাঠিয়েছিল তাদেরকে তো এ মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। তোমাদের বিশ্বাস না হলে তোমরা জিজ্ঞেস করতে পারো। এরপর দেখা যাবে শুভ বলছে, আদি তুমি আমাকে বাঁচাবে না, আর তার মধ্যে তুমি গাড়ির উপর বসে বসে মজা দেখছো, এটা কি নাটক হচ্ছে নাকি? এটা কি কোনো সিনেমা? তুমি হেল্প করবে না, তার উপর আবার বসে বসে চিপস খাচ্ছো। একথা শুনে আদি বলছে, শোনো শুভ, আমি জানি তুমি নিজেকে নিজেই সেভ করতে পারবে, তাই আমি আর কথা বাড়ালাম না। একথা বলেই আদি চিপস খেতে থাকে। এদিকে সেই গুন্ডাগুলোকে মারতে থাকে শুভ। আর এসব কিছু দূরে দেখতে থাকে গুরুদেব। গুরুদেব তো ভীষণ রেগে যাচ্ছে সেই গুন্ডাগুলোর উপর। এতগুলো গুন্ডা শুভলক্ষ্মীকে ধরতে পারছে না, এটা দেখে ভীষণ রেগে যাচ্ছে। ওইদিকে অনেক পেটাচ্ছে শুভলক্ষ্মী সেই গুন্ডাদের, আর এইদিকে বসে বসে চিপস খাচ্ছে আর বলছে, বলেছিলাম না ভাই তোমাদের যে তোমরা ওনার সাথে পারবে না? একথা বলতেই তখনই একটা গুন্ডা আদির সামনে এসে পড়তে আদি তাকে ধরে বলছে, বলেছিলাম তো, এই নাও একটা চিপস খাও, ওখানে তো মার খেলে, এখন একটা চিপস খাও। এসব কথাই বলে হাসছে আদি। আর ওইদিকে শুভলক্ষ্মীর মার খেয়ে গুন্ডাগুলো পালিয়ে গেছে। আর এইদিকে দেখা যাবে শুভলক্ষ্মীর কাণ্ড দেখে আদি হাসছে। ওইদিকে দেখা যাবে সেই গুন্ডাগুলো গুরুদেবের কাছে যেতে গুরুদেব তো ভীষণ রেগে যায়। এরপর গুরুদেব বলছে, তোদের একটা কাজ দিয়েও শান্তি নেই, তোরা একটা মেয়েকে তুলে আনতে পারলি না। একথা বলে একটা চর দিয়ে সেখানে ফেলে দেয় সে গুন্ডাগুলোকে। এরপর বলছে, তোদের 1 টাকাও দেব না, একটা টাকাও দেব না, যা বলছে এখান থেকে। এরপর গুরুদেবের সাথে থাকা সেই লোকটা বলছে, গুরুদেব আমি আগেই বলেছি এই মেয়ে কিন্তু ডেঞ্জারাস, এই মেয়েকে কিছুতেই ভাগে আনা সম্ভব নয়। এরপর গুরুদেব বলছে, এই গুরুদেবের হাত থেকে বাচ্চা অতটাও সম্ভব নয়, একে তো আমি শেষ করবই, একে আমি উচিত শিক্ষা দেব। ওইদিকে দেখা যাবে মোহনা ছোট কাম্মা, মেজো কাম্মা আর ডোনাকে বলছে, তোমাদের এই গিরগিটির মতো রং বদলাবে সেটা আমি আগেই জানতাম। তোমরা কত নাটকই না করেছো, আমার আমার সাথে কাজ করে এই শুভলক্ষ্মীকে বাড়ি থেকে বের করার চেষ্টা করেছো, আমার সাথে হাত মিলিয়ে শুভলক্ষ্মীকে বাড়ি থেকে বের করতে চেয়েছিলে, কত ক্ষতি না চেয়েছিলে শুভলক্ষ্মীর। আরে তোমরা তো নিজেদের বাড়ির লোকেরা, শুভলক্ষ্মীর ক্ষতি ছাড়া কখনো ভালো চাওনি। তবে আমি খুবই আফসোস করছি যে শুভলক্ষ্মীর সাথে এতদিন আমি ওর সাথে প্রতিদ্বন্দ্বী হিসেবে এত কিছু করেছি, ওর এত ক্ষতি করার চেষ্টা করেছি, আর তোমরা তোমরা তো ওর কাছের লোক হয়েও ওর কত ক্ষতি করেছো। ও তো আমার কাছ থেকে কষ্ট পায়নি, পেয়েছে তো তোমাদের কাছ থেকে। এরপর ডোনা বলছে, বাবা মোহনা, তোমার মুখে এই কথা? আমি তো বিশ্বাসই করতে পারছি না, এভাবে গিরগিটির মতো রং পাল্টাতে তোমার তো 1 মিনিটও সময় লাগে না। এই কথা শুনেই দেখা যাবে মোহনা বলছে, না না একদমই না। এরপর ছোট কাম্মা এসে বলছে, তুমি কি বলতে চাইছো মোহনা? এরপর মোহনা বলছে, কি ছোট কাম্মা, আপনি কি ভুলে গেছেন? এখন কি বলবো? আমার সাথে হাত মিলিয়ে আপনি শুভলক্ষ্মীকে বাড়ি থেকে বের করার চেষ্টা করছেন। আর এই যে ডোনা, তোমার কথা তো বললে
রাত পার হয়ে যাবে। তুমি তুমি এই বাড়িটা দখল করার জন্য কত চেষ্টাই না করেছো, আমার সাথে হাত মিলিয়ে কত ক্ষতি করার চেষ্টা করেছো। এগুলো না হয় নাই বললাম, এগুলো তো সবই জানো। এই কথা বলতেই দেখা যাবে মেজুকাম্মা এসে বলছে, ছি ছি ডোনা, তুমি তুমি এসব কিছু করতে চেয়েছিলে। এরপর মোহনা বলছে যে শুনুন, আপনিও না এত সাধু সাজার চেষ্টা করবেন না, কারণ আপনিও তো কম কিছু করেননি। সবার আড়ালে থেকে আপনিই তো বড় কালপিট। সবার আড়ালে থেকে শুভলক্ষ্মীর ক্ষতি করার চেষ্টা করেছিলেন, এই বাড়িতে জাঁকিয়ে বসার চেষ্টা করেছিলেন। তবে আপনার কথা মতো সবকিছু হলো, কিন্তু কোথাও কিন্তু আপনার নাম নেই। আমি তো শুভর শত্রু হয়ে এসব কিছু করেছি, কিন্তু আপনারা তো শুভলক্ষ্মীর আপনজন, আর আপনারাই এসব কিছু করেছেন। আর যেই নাকি আমি ভালো হওয়ার চেষ্টা করছি, আমি ভালো কিছু করার চেষ্টা করছি, আর আপনারা এসে বাধা দিচ্ছেন। এসব কিছু শুনেই তো অবাক হয়ে যায় সবাই। এরপর সবাই অবাক হয়ে তাকিয়ে আছে মোহনার দিকে। এরপর মোহনা বলছে, আর কখনো আমি কারো ক্ষতি করব না, না আমি ওই শুভর ক্ষতি করব। আজকে ওই শুভর জন্যই আমি এই বাড়িতে আছি, আমি সুস্থ আছি। এসব কথাই বলছে মোহনা। ওইদিকে দেখা যাবে রমিত আর তার বোন দাঁড়িয়ে আছে। এরপর রমিতের বোন বলছে, কিরে দাদা ভাই, মোহন এইসব কি বলছে? ও সত্যি কথা বলছে তো? আর ওর মাথা ঠিক আছে তো? এরপর রমিত বলছে, আমিও তো কিছুই বুঝতে পারছি না। ওইদিকে দেখা যাবে মোহনা বলছে, ছি ছি, আমার না নিজেরই লজ্জা লাগছে। আপনারা এত ক্ষতি করার চেষ্টা করেছেন শুভর, আর শেষে কিনা আপনারাই ওর কাছে থাকছেন। কিভাবে কিভাবে বলুন তো এভাবে মুখোশ পরে থাকতে পারেন? আর তখনই দেখা যাবে ছোট কাম্মা, মেজো কাম্মা আর ডোনা বলছে, তোমার না আসল মুখোশটা বেরিয়ে গেছে, বুঝলে তো? তোমার তো এই বাড়িতে কোনো জায়গা নেই, আর তোমার স্বামীই তো চায় না তুমি এই বাড়িতে থাকো। তাহলে এই বাড়িতে কেন আছো? চলে যাও বলছি, গেট আউট। এই কথা বলতেই মোহনা রমিতের কাছে গিয়ে বলছে, রমিত, দেখলে তো ওরা আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে। এসব কথাই বলছে রমিতকে। ওইদিকে দেখা যাবে আদি আর শুভ গাড়িতে উঠে বসেছে। এরপর বাড়িতে আসার উদ্দেশ্যে গাড়ি চালাচ্ছে আদি। এরপর আদি বলছে, জানো তো শুভ, আমার না খুব ভয় করছিল। এরপর শুভ বলছে, আদি তুমি আমার দিকে এত বারবার এভাবে তাকাচ্ছ কেন? কি হয়েছে? এরপর আদি বলছে, আমার না ভয় করছে, আমি দেখছি তোমার রাগটা কমেছে কিনা। জানো তো, আমি ভয় পেয়ে গিয়েছিলাম তুমি যেভাবে গুন্ডাগুলোকে মারলে। এই কথা বলতেই শুভ বলছে, তুমি তো আমাকে বাঁচাতে এলে না, তাই নিজেকে নিজেকে একটু সেভ করার চেষ্টা করছি, নিজের আত্মরক্ষা নিজেই করেছি। এরপর আদি বলছে, আচ্ছা তুমি কি আমাকেও মারবে নাকি? এই কথা বলতেই শুভ বলছে, আদি এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এরপর আদি বলছে, জানো তো, তোমাকে না আর কয়েকদিন বাদে মানুষ টাকা দিয়ে মানুষকে মারাবে, জানো তো? এই কথা বলতেই দেখা যাবে অনেক রেগে যায় শুভ। জানো তো শুভ, বাড়ির সবাই না তোমাকে ভীষণ ভয় পায়। আর এই কথা বলতে শুভ বলছে, সবাই ভয় পেলেও কিন্তু মা আমাকে ভালোবাসে, মা ভয় পায় না, আর আমি তো মাকে ভালোবাসি, মায়ের মেয়ে তো আমি। মায়ের কথা মনে পড়তেই শুভর মনে পড়ে যায় আদির মা কিছুতেই শুভর সাথে কথা বলতে চায় না, ভয় পায়। এসব কিছুই ভাবছে শুভ, আর মনে মনে বলছে, মা সুস্থ হওয়ার পরে আমার সাথে একবারও কথা বললো না, কেন কথা বললো না? আর এভাবে শুভকে চুপ করে থাকতে দেখে আদি বলছে, আবার কাকে মারার পরিকল্পনা করছো? নেক্সট টার্গেট কি আমি নাকি শুভ? না নাও, আমি আগেই তোমাকে গাল বাড়িয়ে দিলাম, তোমার ইচ্ছে থাকলে আমাকে মারতে পারো। এসব কিছু শুনে শুভ ভীষণ রেগে যায়, বলছে, আদি তুমি এবার এবার দুষ্টুমি থামাবে নাকি? এসব কিছু শুনে হাসতে থাকে আদি। ওইদিকে দেখা যাবে মোহন আর রমিতকে বলছে, রমিত, সবাই তো আমাকে চলে যেতে বলছে, তুমিও কি চাও না আমি এই বাড়িতে থাকি? এরপর রমিত বলছে, আমি জানি না, এসব বিষয়ে আমি কিছুই জানি না। আর তখনই ছোটকা আর মেজকাও সেখানে চলে আসে। এরপর রঞ্জিনী গিয়ে ছোটকাকে বলছে, দেখো না, এই মেয়েটা এ বাড়িতে আছে, আমি চাই না এই মেয়েটা এ বাড়িতে থাকুক। এই মেয়েটা আবার কার খাবারে বিষ মিশিয়ে কাকে মেরে দেবে তার আর কোনো ঠিক নেই। এরপর মেজকা বলছে, ওকে যদি এখন তাড়িয়ে দিই, তারপর তো আবার নারী নির্যাতনের মামলাও করতে পারে, বলবে যে বউকে আমরা তাড়িয়ে দিয়েছি বাড়ি থেকে। এরপর মোহনা রমিতের বাবাকে গিয়ে বলছে, কি শ্বশুর মশাই, আপনিও চান না আমি এই বাড়িতে থাকি? এই কথা বলেই রমিতের কাছে গিয়ে বলছে, রমিত, তুমি চাও না আমি এ বাড়িতে থাকি? এরপর রমিত বলছে, আমি জানি না, বললাম তো, আর তুমি যদি এই বাড়িতে থাকো আর না থাকো তাতেও আমার কিচ্ছু যায় আসে না। এ কথা বলতে ভীষণ কষ্ট পায় মোহনা। এরপর বলছে, ঠিক আছে, তুমিও যেহেতু চাও না, সেহেতু আমিও আর এই বাড়িতে থাকবো না, এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাব, এক কাপড়েই চলে যাব। একথা বলে চলে যাবে। সামনে গিয়ে দেখতে পায় মোহনা শুভ আর আদ্রিতকে। এরপর মোহনা বলছে, আমি চলে যাচ্ছি, ভালোই হলো তোমাদের সাথে দেখা হয়ে।
কথা শুনেই শুভ বলছে, কোথায় যাচ্ছ তুমি? এরপর মোহনা বলছে, অনেক দূরে যাব, অনেক দূরে চলে যাব তোমাদের থেকে, এবারে সকলের থেকে অনেক দূরে চলে যাব। এরপর আদি বলছে, এভাবে ডিসিশন কেন নিলে? কথা বলতে মোহনা বলছে, কেউ চায় না আমি এ বাড়িতে থাকি। এরপর শুভ বলছে, কেন মোহনা, তোমাকে কি কেউ কিছু বলেছে? এরপর মোহনা বলছে, না, কেউ কিছু বলেনি। এরপরে দেখা যাবে সবাই ডাইনিং টেবিলে খেতে বসলে আদ্রিতের মাকে ডাকতেই কিছুতে আদ্রিতের মা খেতে বসে না। শুভ বলছে, মা তুমি এখানে বসেই খাও না। এরপর আদ্রিতের মা বলছে, না আমি এখানে খাবো না, আমার খাবারটা রুমে দিয়ে দে। কিছুতেই শুভর সাথে কথা বলে না আদ্রিতের মা। এটা দেখে ভীষণ কষ্ট পায় শুভ। ওইদিকে দেখা যাবে সবাই একত্র হয়ে দাঁড়িয়ে আছে। এরপর শুভ বলছে, আমি কিছুতেই বুঝতে পারছি না মোহনা এভাবে কেন চলে গেল। এরপর আদ্রিত বলছে, হ্যাঁ আমারও তো একই প্রশ্ন। এরপর শুভ বলছে, আমার তো কিছুতে এটা ভালো মনে হচ্ছে না, কারণ মোহনা পালিয়ে যাওয়ার মতো মেয়ে না। এত তাড়াতাড়ি ও কেন পালিয়ে যাবে? নাকি অন্য কোনো প্ল্যান করছে? ও আড়ালে থেকে আমাদের আবারও কোনো ক্ষতি করার চেষ্টা করছে। ওর মনে হচ্ছে নতুন কোনো প্ল্যান আছে। শুভর মুখ থেকে এমন কথা শুনে সবাই অনেক চিন্তিত হয়ে যায়। এরপর আদি বলছে, শুভ কি বলছো কি তুমি? এরপর শুভ বলছে, হ্যাঁ আদি, আমার মনটা বড্ড কোকাইছে। একথা বলে চিন্তা করতে থাকে শুভ।